মধ্যপ্রাচ্যের বৃহত্তম রাষ্ট্র সৌদি আরব বিদেশি পর্যটকদের জন্য বেশ জনপ্রিয়। সৌদির পর্যটন শিল্পকে উন্নত করতে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সরকার চোখ ধাঁধানো অনেক প্রজেক্টে কাজ করছেন। এবার বিশ্বের দীর্ঘতম চালকবিহীন ট্রেন রিয়াদ মেট্রো পুরোপুরি চালু করল সৌদি আরব। গেল রবিবার ভোর 6টা থেকে ট্রেনটি চালু হয়েছে বলে এক ঘোষণায় জানিয়েছে দেশটির রয়্যাল কমিশন ফর রিয়াদ সিটি RCRC। রিয়াদ মেট্রো মূলত একটি মেট্রো রেল এবং রাজধানী রিয়াদ ও তার আশেপাশের অঞ্চলে চলাচলের জন্য তৈরি করা হয়েছে। পুরো অঞ্চলকে এক নেটওয়ার্কের আওতায় আনার জন্য 6টি লাইন রয়েছে। সেগুলো হলো ব্লু লাইন, ইয়েলো লাইন, পার্পল লাইন, রেড লাইন, গ্রিন লাইন এবং অরেঞ্জ লাইন। রিয়াদ এবং তার আশেপাশের অঞ্চলকে 6 ভাগ করে প্রতিটি ভাগের জন্য বরাদ্দ করা হয়েছে এক একটি লাইন। এইসব লাইনের মধ্যে ব্লু, ইয়েলো এবং পার্পল লাইনে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু করেছিল রিয়াদ মেট্রো। পরে 15 ডিসেম্বরে রেড এবং গ্রিন লাইনেও পরীক্ষামূলকভাবে চলাচল শুরু হয়। রয়্যাল কমিশনের বিবৃতিতে বলা হয়েছে, গত 5 জানুয়ারি থেকে অরেঞ্জ লাইন সহ অন্যান্য লাইনে পুরোদমে চলা শুরু করেছে মেট্রোটি। প্রসঙ্গত, রিয়াদের জেদ্দা রোড এবং সেকেন্ড ইস্টার্ন রিং রোডকে সংযুক্তকারী অরেঞ্জ লাইনের দৈর্ঘ্য 41 কিলোমিটার। এই লাইনে 5টি মেট্রো স্টেশন রয়েছে। এই স্টেশনগুলো হলো জেদ্দা রোড স্টেশন, তাওয়াইক স্টেশন, দোহো স্টেশন, হারুলাল রশিদ স্টেশন এবং আল নাসির স্টেশন। উল্লেখ্য যে রিয়াদ মেট্রো বিশ্বের দীর্ঘতম চালকবিহীন ট্রেন এবং এর নেটওয়ার্ক পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলের মধ্যে বৃহত্তম। ট্রেনটির নেটওয়ার্কের মোট দৈর্ঘ্য 176 কিলোমিটার এবং এই পথে পড়ে মোট 85টি স্টেশন। সবগুলো স্টেশন কভার করে এই ট্রেনটি। এর মধ্যে সবচেয়ে পরিচিত জাহা হাদিদ আর্কিটেক্টের ডিজাইন করা কিং আবদুল্লাহ ফিনান্সিয়াল ডিস্ট্রিক্ট KAFD মেট্রো স্টেশন। চোখ ধাঁধানো ডিজাইনে তৈরি এই স্টেশনের নকশা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে যাত্রীরা খুব সহজে এখানে চলাচল করতে পারেন। এছাড়াও এই স্টেশনের বাইরের অংশটি নজর কাড়া ঢেউ খেলানো পানির মতো ডিজাইনে তৈরি, যা রিয়াদের তীব্র গরম থেকে যাত্রীদের কিছুটা আরামদায়ক পরিবেশ পেতে সাহায্য করবে। প্রকল্পের জন্য রোলিং স্টক সরবরাহ করা সংস্থা অ্যালস্টম জানিয়েছে, চালকবিহীন এই ট্রেনগুলোর কার্যক্রম একটি অত্যাধুনিক সিগন্যালিং সিস্টেম দ্বারা নিয়ন্ত্রিত, যা ট্রেনের দরজা স্বয়ংক্রিয়ভাবে খোলা সহ ট্রেনগুলোর গতি নিয়ন্ত্রণ এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করে। পুরোপুরি এয়ার কন্ডিশনড স্টেশনগুলোতে প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর রয়েছে। প্রতিদিন ভোর 6টা থেকে মধ্যরাত পর্যন্ত চলে রিয়াদ মেট্রো। যাত্রীরা স্টেশনে এসে কিংবা অনলাইনে টিকিট কেটে ট্রেনটিতে যাতায়াত করেন। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই একের পর এক বিতর্কিত মন্তব্য করে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে ঝোপ বুঝে কোপ মারা তার থেকেই শেখা যায়। কিছুদিন আগে পানামা খালের নিয়ন্ত্রণ কেড়ে নেওয়ার হুমকি এবং ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ড কিনে নেওয়ার প্রস্তাব দেন ট্রাম্প। তবে তারও আগে তিনি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর উপস্থিতিতেই তার দেশকে নিয়ে যুক্তরাষ্ট্রে একীভূত হয়ে যাওয়ার প্রস্তাব দেন। এবার দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং সমালোচনার মুখে কানাডার প্রধানমন্ত্রী এবং ক্ষমতাসীন দলের প্রধানের পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা দিয়েছেন জাস্টিন ট্রুডো। আর এই সুযোগকে কাজে লাগিয়ে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যে পরিণত করার ইচ্ছা প্রকাশ করেছেন। 7 জানুয়ারি মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া। গত বছরের ডিসেম্বরের শুরুতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফ্লোরিডায় দেখা করেছিলেন কানাডার পদত্যাগী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। উক্ত বৈঠকে কানাডা চাইলে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য হতে পারে বলে মন্তব্য করেছিলেন ট্রাম্প। বিষয়টি হাস্যরসের হলেও মূলত বাণিজ্য ও অভিবাসন সমস্যা নিয়ে ট্রুডোর প্রশাসনের উপর নাখোশ ছিলেন ট্রাম্প। এবার দ্বিতীয় দফায় সে ইচ্ছা ব্যক্ত করলেন ট্রাম্প। ট্রাম্প বলেন, কানাডার অনেক মানুষ যুক্তরাষ্ট্রের 51তম রাজ্য হতে ভালোবাসবেন। কানাডার এত পরিমাণ বিশাল বাণিজ্য ঘাটতি এবং ভর্তুকি মার্কিন যুক্তরাষ্ট্র আর সহ্য করতে পারছে না। জাস্টিন ট্রুডো এটি জেনে পদত্যাগ করেছেন। কানাডা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একীভূত হয় তাহলে সেখানে কোনো কষ্ট থাকবে না। শুল্ক ট্যাক্স অনেক কমে যাবে এবং তারা ক্রমাগত ঘিরে থাকা রাশিয়ান এবং চীনা জাহাজের হুমকি থেকে সম্পূর্ণরূপে সুরক্ষিত থাকবে। সবাই মিলে এটি একটি মহান জাতি হবে।
কানাডা যুক্তরাষ্ট্রের সীমান্ত সমস্যার সমাধান নিয়ে আগে থেকে বিতর্ক ছিল, তবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার আগে ট্রুডোর কাছে পরিষ্কার বার্তা দেন ট্রাম্প। অবৈধ অভিবাসী প্রবেশ নিয়ে ট্রাম্পের নীতি কঠোর। এছাড়া কানাডার সঙ্গে বাণিজ্য ঘাটতি তো আছেই। সূত্র মতে, যখন ট্রাম্প কানাডার সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতির প্রসঙ্গ তোলেন, তখন তিনি আরও বেশি উত্তেজিত হয়ে পড়েন। তিনি দাবি করেন এই ঘাটতি $100 বিলিয়ন বেশি। ট্রাম্প ট্রুডোকে বলেন, যদি কানাডা সীমান্ত সমস্যা ও বাণিজ্য ঘাটতি সমাধান করতে না পারে, তবে তিনি প্রথম দিনেই কানাডার সব পণ্যের উপর 25% পর্যন্ত শুল্ক আরোপ করবেন। কিমের উত্তর কোরিয়া প্রায় দক্ষিণ কোরিয়াকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র, ময়লা আবর্জনার বেলুন নিক্ষেপের কাজ করে থাকে। অতি সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। গত বছর 5 নভেম্বর পূর্ব উপকূলে কমপক্ষে 7টি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর এটি উত্তর কোরিয়ার প্রথম মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনা। 6 জানুয়ারি সোমবার পরীক্ষামূলক এই ক্ষেপণাস্ত্রটি যখন ছোড়া হয়, তখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন দেশটির রাজধানী সিউলে বৈঠক করছিলেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার স্থানীয় সময় দুপুরের দিকে ছোড়া হয় ক্ষেপণাস্ত্রটি। এটি 1100 কিলোমিটার পূর্ব দিকে সাগরে গিয়ে পড়ে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, দুপুরের দিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং মোকের সঙ্গে দেখা করার পরপরই ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। সামরিক বাহিনী জানিয়েছে, তাদের বাহিনী একটি প্রজেক্টাইল শনাক্ত করেছে, যাকে মাঝারি পাল্লার বলে অনুমান করা হচ্ছে। ক্ষেপণাস্ত্রটি প্রায় 1100 কিলোমিটার উড়ে গিয়ে কোরীয় উপদ্বীপ এবং জাপানের মধ্যবর্তী সাগরে পড়ে। উত্তর কোরিয়া যাতে আর কোনো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে না পারে, সেজন্য নজরদারি এবং সতর্কতা ইতোমধ্যে জোরদার করেছে সিউল। এদিকে ব্লিংকেন এবং দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো তাই ইউল একটি যৌথ সংবাদ সম্মেলনে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নিন্দা জানিয়েছেন। ওয়াশিংটনের শীর্ষ কূটনীতিক ব্লিংকেন এটিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একাধিক প্রস্তাবের আরেকটি লঙ্ঘন বলে অভিহিত করেছেন। সোমবার উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনার কয়েক ঘণ্টা পর দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল সফররত অ্যান্টনি ব্লিংকেন এক সংবাদ সম্মেলনে বলেন, সিউলে আমার সফরের মধ্যেই উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হলো। আজকের এই উৎক্ষেপণ আমাদের সবাইকে শুধু মনে করিয়ে দিচ্ছে আমাদের সহযোগিতামূলক কাজ কতটা গুরুত্বপূর্ণ। তিনি বলেন, বেপরোয়া উত্তর কোরিয়াকে বাধা দিতে দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে ওয়াশিংটনের সহযোগিতা আরও গভীর করে তোলা দরকার। এই পরীক্ষা ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে ক্ষেপণাস্ত্র পরীক্ষার তথ্য শেয়ার করা ও ত্রিপক্ষীয় সামরিক মহড়া আয়োজনের প্রয়োজনীয়তা তুলে ধরেছে। একসময় ইসরায়েলের অন্যতম মিত্র দেশ ছিল তুরস্ক। মুসলিম বিশ্বের প্রথম দেশ হিসেবে ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছিল দেশটি। তবে 15 মাস আগে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েল ও তুরস্কের মধ্যে সম্পর্কের চূড়ান্ত অবনতি ঘটে। দফায় দফায় বাকযুদ্ধে জড়ান এরদোয়ান ও নেতানিয়াহু। এমনকি দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে মাটি দেওয়ার পাশাপাশি ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কও ছিন্ন করে তুরস্ক। তবে ইসরায়েল ও তুরস্ক কখনো সরাসরি সংঘাতে না জড়ালেও এবার সেই শঙ্কাই তৈরি হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যমটি বলছে, সিরিয়া ইস্যুতে এখন মুখোমুখি দাঁড়িয়ে আছেন এরদোয়ান ও নেতানিয়াহু। বাশার আল আসাদের পতনের পর দামেস্কের ক্ষমতা এখন বিদ্রোহীদের হাতে। তুরস্ক সেখানে নিজের একক উপস্থিতি নিশ্চিত করতে চাচ্ছে, যাকে নিজ স্বার্থের জন্য বড় হুমকি বলে মনে করছে তেল আবিব। গত মাসে বাশার আল আসাদের পতন ঘটে বিদ্রোহীদের হাতে। হায়াত তাহরির আল শামের নেতৃত্বাধীন বিদ্রোহীদের এই অভিযানে মদত জুগিয়েছে তুরস্ক। এরদোয়ানের ছকে বাশার আল আসাদ যখন দৃষ্টিসীমার বাইরে, তখনই আবির্ভাব ঘটে ইসরায়েলের। সুযোগ বুঝে সিরিয়ার গুরুত্বপূর্ণ ও কৌশলগত অঞ্চল কবজায় নেয় নেতানিয়াহুর বাহিনী। এরপরই ঘটে আসল বিপত্তি। একদিকে ইসরায়েল যখন সিরিয়াকে দুর্বল করার জোর চেষ্টা চালাচ্ছে, ঠিক তখন এরদোয়ান প্রচেষ্টা চালাচ্ছে সিরিয়াকে আরও শক্তিশালী এবং দামেস্কে নিজের আধিপত্য আরও জোরালো করতে। তবে এই খেলায় এরদোয়ানের সামনে বড় বাধা কুর্দিরা। এরদোয়ান যে কুর্দিদের দমাতে চায়, সেই কুর্দিদের পক্ষেই আওয়াজ উঠছে তেল আবিবে।
তুরস্কের সীমান্তবর্তী সিরিয়ার কুর্দি শাসিত অঞ্চলে নতুন একটি রাষ্ট্র গঠনের দাবি দীর্ঘদিনের। কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলো এই দাবিতে দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ পশ্চিমা দেশগুলোর সমর্থন এবং অস্ত্রও পায় তারা। তবে এরদোয়ান এটিকে তুরস্কের জন্য বড় হুমকি মনে করেন। সিরিয়ায় আসাদের পতনের পর এর মধ্যে মার্কিন বাহিনীর ছত্রছায়ায় থাকা কুর্দি সশস্ত্র গোষ্ঠী এসডিএফ এর সঙ্গে সংঘাতে জড়িয়েছে তুরস্ক। এসডিএফকে নিশ্চিহ্ন করতে এসএনএ ফ্রি লাইসেন্স দিয়েছে আঙ্কারাকে। আর এই প্রেক্ষিতে ইসরায়েল যখন এসডিএফকে সমর্থন দিতে যাচ্ছে, তখন দুই দেশের সেনাদের মধ্যে সরাসরি সংঘাতের শঙ্কা তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। ইসরায়েলি এক অধ্যাপক এফরাত আভিবের মন্তব্য প্রকাশ করেছে জেরুজালেম পোস্ট। সেখানে তিনি বলেছেন, 1 দশকের বেশি সময় ধরে তেল আবিব ও আঙ্কারার সম্পর্কে তিক্ততা লক্ষ্য করা যাচ্ছে। কয়েক দফা কূটনৈতিকভাবে পরিস্থিতি প্রশমন করেছে দুই দেশ, কিন্তু তুরস্ক এখন ইসরায়েলের দরজায় পৌঁছে যাওয়ায় আঙ্কারা তেল আবিবের সম্পর্কে আবারও অবনতি ঘটতে পারে।